আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে স্বাগত জানাচ্ছি অডলজির আজকের ভিডিওতে। আমি মাইশা নাফিসা তাবাসসুম আছি তোমাদের সাথে, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে। তো আজকে আমরা যে টপিকে ক্লাস করব বা আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে প্রিপোজিশন, অবভিয়াসলি, যেটা আমরা স্ক্রিনে অবভিয়াসলি দেখতে পাচ্ছি। তো আজকে আমরা এইচএসসি যারা 25 এবার যারা দিচ্ছ, তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা বানানো। আমরা হচ্ছে প্রিপোজিশনের বিভিন্ন রুলস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রিপোজিশন কিভাবে কোথায় বসে, কোথায় ইউজ করতে হয় আমরা ম্যাক্সিমাম বুঝি না, আবার বুঝেও অনেক সময় ভুল করে ফেলি। তো এই বিষয়গুলাই আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। অ্যান্ড ওয়ান থিং, তোমরা যারা এইচএসসির বাইরে যারা দেখতেছো, তোমরাও চাইলে ক্লাসটা করতে পারো। তোমাদের বেসিকটা গড়ে তোলার জন্য আই গেস এই ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তাহলে ফার্স্টে আমরা প্রিপোজিশন সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিব, যেগুলো খুবই বেসিক আমরা জানি, বাট স্টিল আরেকবার করে দেখে নিই। ফার্স্ট এই আছে আমাদের প্রিপোজিশন হলো এক ধরনের পার্টস অফ স্পিচ। এখানে পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন শব্দটি প্রি ও পজিশনের সম্মিলিত রূপ। তার মানে কি, প্রি এবং পজিশন এই দুইটা মিলে হচ্ছে প্রিপোজিশন তৈরি হয়েছে। এরপরে প্রি এর অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশনের অর্থ হচ্ছে অবস্থান। তাইলে প্রিপোজিশনের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। ব্যাপক অর্থে এর পরিভাষায় প্রিপোজিশন কোনো কাজ সম্পন্ন হওয়ার স্থান, সময়, কারণ ইত্যাদি নির্দেশ করলেও গ্রামারের পরিভাষায় প্রিপোজিশন হলো নাউন, প্রোনাউন বা নাউনের যে ইকুইভ্যালেন্ট থাকে এর পূর্বে অবস্থানকারী কোনো শব্দ, যা নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যস্থিত অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে একটু বেশি হার্ড করে দেওয়া আছে। বেসিকলি এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে প্রিপোজিশন আমরা মেইনলি কি করব, নাউন বা প্রোনাউনের আগে বসবে। নাউন বা প্রোনাউনের আগে বসে হচ্ছে প্রিপোজিশন, সেটা আমরা বসাবো। পজিশন বলতে এখানে আমরা নাউন প্রোনাউন ধরে নিব, আর তার আগে প্রি অর্থাৎ প্রিপোজিশনটা আমাদের ওইখানেই বসবে। আচ্ছা, তাহলে একটা বেসিক ইনফরমেশন আলোচনা আমরা করলাম। এখান থেকে বেশি কিছু বোঝার নাই, এটা জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। এগুলো তোমাদের এক্সামে আসবে না, সো ডোন্ট ওয়ারি। এরপরে আমরা একটা বেসিক ডায়াগ্রাম দেখব। আমাদের এখানে একটা সুন্দর ডায়াগ্রাম দেওয়া আছে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে কোন ওয়ার্ড দ্বারা কোন সাইড বা কোথায় আছে এই জিনিসগুলো প্রিপোজিশন কিভাবে বোঝানো হয়। তাহলে ফার্স্টে আমাদের একটা কি আছে, একটা সার্কেল আছে। এটাকে আমরা ধরে নিলাম একটা সারফেস, যে কোনো একটা সারফেস হতে পারে। এই সার্কেলটার মাধ্যমে আমরা জানবো যে হচ্ছে বিভিন্ন যে প্রিপোজিশন গুলো আছে সেগুলা কোথায় কিভাবে বোঝানো হয়। ফার্স্টে আমরা দেখব ওভার, অ্যাবভ আর অন। দেখো, সার্কেলের এখানে যে সারফেসটা আছে, এই সারফেসের সাথে যদি কোনো একটা বস্তু যদি লেগে থাকে, তার উপরে থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে অন। তখন সেক্ষেত্রে কি ইউজ করতে হবে, অন। কারণ এটা কি আছে, আমার সারফেসের সাথে, সারফেসের যে ভূমি বলা হয়, সারফেসের ভূমির সাথে সেটা লেগে আছে, রাইট? তাহলে এটা যেহেতু সারফেসের উপরে আছে আর এটার সাথে সংযুক্ত অবস্থায় আছে, তখন এটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। এরপরে যদি এটার সাথে স্পর্শ করে না থাকে, আর একটু উপরে একটু ভেসে অবস্থায় থাকে, তখন কি হয়ে যাবে, ওভার। তার মানে দূরত্ব বেশি হবে না, কিন্তু কিভাবে আছে, জাস্ট একসাথে সংযুক্ত অবস্থায় নাই, তাহলে তখন কি হয়ে যাবে, এটা ওভার হয়ে যাবে। এরপরে যদি অনেক বেশি উপরে থাকে, ফ্লোটিং অবস্থায়, তখন এটা কি হয়ে যাবে, অ্যাবোভ। এটা যদি ফ্লোটিং অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, অ্যাবোভ। তাহলে আমরা অন, ওভার আর অ্যাবোভ এর ব্যবহার নিশ্চয়ই বুঝতে পারছি। এরপরে যদি উপর থেকে কোনো একটা জিনিস এইদিকে আসে এভাবে, তখন সেটা কি হয়ে যাবে, অন টু। অন টু মানে বাইরে থেকে আসতেছে জিনিসটা, তখন সেটা কি হয়ে যাবে, অন টু হয়ে যাবে। এরপরে আমরা দেখব হচ্ছে ইন আর ইনটুর যে হচ্ছে ব্যবহার সেটা। দেখো, ইন বলতে কি বুঝি আমরা, সবসময় মধ্যে। এই যে সার্কেলটা আছে, সার্কেলের মধ্যে যেহেতু আছে, বোঝানোর জন্য সেটাকে বলা হয় ইন। আর বাইরে থেকে কোনো একটা জিনিস যখন ঢুকবে, কোনো একটা বস্তু বাইরে থেকেই হচ্ছে এই সার্কেলের ভেতরে ইন করতেছে, তখন কি হবে, সেটা ইনটু হয়ে যাবে। তখন আমরা কি লিখবো, ইনটু। এরপরে কোন একটা জায়গা থেকে স্টার্ট করে শুরু করলে, মানে কোন একটা জায়গা থেকে কোনো কিছু স্টার্ট করা শুরু হইলে, ওই জায়গা থেকেটা বোঝানোর জন্য ফর্ম ইউজ করা হয়। সেখানে থেকে বোঝানোর জন্য
ফর্ম ইউজ করা হয়, ফ্রম ইউজ করা হয়। এরপরে হচ্ছে যদি কোনো একটা বাইরে থেকে আসা হয়, মানে বাইরে থেকে আসতেছে, কোথায় আসতেছে, এই যে থেকে যখন ইউজ করলাম তখন কি করলাম, আমরা ফ্রম লিখলাম। থেকে এরপরে যেখানে যে পৌঁছাবে, যে গন্তব্যস্থল বা এই যে কোনো একটা জিনিস বোঝানোর জন্য, তখন কি হয়ে যাবে, টু হয়ে যাবে। কি হলো তাহলে, আমরা যখন কোনো একটা থেকে যাত্রা শুরু করতেছি বা কোনো একটা জিনিস থেকে একটা কোনো কিছু যাচ্ছে, তখন সেটা হয়ে যাবে ফ্রম। আর যেখানে যে পৌঁছাচ্ছে বা যেখানে যে থামছে জিনিসটা, সেই বা অ্যাকচুয়াল ডেস্টিনেশন যেটা, সেটাতে আমরা কি ইউজ করব, টু। এরপরে আমরা দেখবো থ্রু কিভাবে ইউজ হয়। থ্রু মিন্স ক্রস করা, থ্রু মিন্স পার হয়ে চলে যাওয়া, রাইট? এখানে আমাদের যে সার্কেল আছে, দেখো সার্কেলের ভেতর থেকে ঢুকছে, ঢুকে পার হয়ে চলে যাচ্ছে। তার মানে কি, ভেতর থেকে যাওয়া, কোন একটা কিছুর ভেতর থেকে যাওয়া, তখন কি হয়ে যাচ্ছে, এটা থ্রু হয়ে যায়। এরপরে যখন এইটার ভেতর থেকে কোনো কিছু বাইরে যাচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে, আউট। ভেতর থেকে বাইরে গেলে আউট। আর কোনো কিছু অলরেডি বাইরে আছে, বাইরে থেকে আরো দূরে বাইরে চলে যাচ্ছে, তখন সেখানে কি হয়ে যাবে, আউট অফ। তখন কি হবে, আউট অফ। এরপরে যখন এই যে দেখো সার্কেলটা, আমাদের সার্কেলের সাইডে যেগুলো থাকবে, পাশে যখন থাকে কোনো কিছু, তখন সেটাকে কি বলা হয়, বাই বা বিসাইড। এখানে কি আছে, পাশে অবস্থান করছে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো, বাই বা বিসাইড। এরপরে আমরা দেখতেছি হচ্ছে অ্যাবভ, ওভার, অন এর ব্যবহার শিখছিলাম। এখন আমরা শিখবো বিলো বা আন্ডার। এটা আমরা অনেকেই গুলাই ফেলি। তো বিলো আর আন্ডার দুইটা সেমই হয়, কিন্তু বিলো আর আন্ডার মধ্যে একটু স্মল ডিফারেন্স আছে। সেগুলা হচ্ছে যখন কোনো কিছুর নিচে অল্প দূরত্বে আছে, এই যে সারফেসের সাথে অবভিয়াসলি লেগে নাই, আর হচ্ছে অল্প দূরত্বে আছে, তখন সেটা কি হয়ে যাবে, বিলো। আর যখন বেশি দূরত্বে থাকবে, ঠিক অ্যাবভ এর মতো, তখন কি হয়ে যাবে, আন্ডার। তখন হয়ে যাবে আন্ডার। আই গেস তোমরা সবাই বুঝতে পারছো এখানে আমরা কতগুলা মিনিং শিখে ফেললাম, রাইট? আমরা শিখলাম ইনের ব্যবহার, আমরা ফ্রম টু, অন, ওভার, অ্যাবভ, অন টু, ইনটু, থ্রু, বিলো, বাই, এগুলো অনেক কিছুর ব্যবহার শিখে ফেললাম। এইবার তো এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো আমাদের লাগছে না। এগুলো আমাদের লাগছে না, আমরা ডিরেক্ট এবার কোথায় কিভাবে কি ব্যবহার করতে হয় সেগুলো একটু শিখবো। ফার্স্টে আমরা শিখবো হচ্ছে অ্যাট এর ব্যবহার। আমাদের এখানে কিছু অ্যাটের ব্যবহার লেখা আছে, এগুলো আমরা পড়বো আর হচ্ছে একটু একটু করে দেখবো। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা যেগুলো পড়ছি, এরপরে কিন্তু আমাদের একটা প্র্যাকটিস ভিডিও আসবে। মাস্ট ওয়াচ দিস ভিডিও অবভিয়াসলি। দেন হচ্ছে আমাদের প্র্যাকটিস যে ভিডিওটা আসবে, সেটাও অবশ্যই তোমরা দেখবে এবং আমাদের সাথে সাথে প্র্যাকটিস করবে। মনে রাখবে, আমরা যতক্ষণ প্র্যাকটিস করব ততক্ষণ আমরা শিখবো। আমরা যত প্র্যাকটিস করব তত শিখবো, যতক্ষণ প্র্যাকটিস করব ততক্ষণই শিখবো। এটাই হচ্ছে আমাদের মেইনলি রুলস, আমাদের ব্রেন কিন্তু এভাবে কাজ করে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তোমাদের প্র্যাকটিসের সময় বিভিন্ন রকম হচ্ছে প্রবলেম ফেস হবে। ইটস টোটালি নর্মাল। তো তোমাদের যে প্রবলেম গুলো আসবে, যদি প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই আমাদেরকে, আমরা হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছি, আমাদের হচ্ছে টেলিগ্রাম আছে, সেখানে তোমরা আমাদেরকে নক দিতে পারো, আমাদের ফেসবুক পেজে তোমরা নক দিতে পারো, তোমাদের প্রবলেম সেখান থেকে আমরা সলভ করে দিব ইনশাল্লাহ। এরপরে এটার ব্যবহারে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ছোট স্থান বোঝাতে, যে কোনো একটা ছোট এলাকা বা স্থান বোঝাতে, ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করতে কি হয়, অ্যাট ব্যবহার করা হয়। যেমন হি লিভস অ্যাট সোনাগাজী, হি লিভস অ্যাট সোনাগাজী। তো আমি তোমাদেরকে দুইটা প্লেসের নাম বলি, একটা হচ্ছে ঢাকা, আরেকটা হচ্ছে বাড্ডা। তাহলে আমরা সবাই জানি এই দুইটার মধ্যে কোনটা সব থেকে বড় জায়গা। এটা হচ্ছে ঢাকা। ঢাকা হচ্ছে একটা ক্যাপিটাল অফ বাংলাদেশ, রাইট? তাহলে হচ্ছে এটা কি হলো, এটা একটা বড় এলাকা না, এটা হচ্ছে একটা বিগ এরিয়া, রাইট? আর বাড্ডা হচ্ছে ঢাকার ভেতরের একটা ছোট এলাকা। তার মানে এই যে ছোট যে এলাকাগুলা, এই ধরনের ছোট যে ছোট ছোট যে এলাকাগুলা বা স্থান যেগুলো আছে, ওইগুলা বোঝানোর জন্য আমরা কি ইউজ করব, টু। এইগুলা যেগুলা বড়, এগুলার জন্য আমরা ইউজ করি হচ্ছে ইন। তো এখন যেহেতু আমরা টুটা শিখছি, আমরা টুতে এখন স্টিক থাকবো। তো হি লিভস অ্যাট সোনাগাজী হবে। এরপরে হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। এই যে একটা কর্নার, তার মানে কি, একটা হচ্ছে রাস্তার কর্নারে হয়েছে, তাহলে এটা একটা ছোট জায়গা হয়ে গেল না, একটা ছোট একটা নির্দিষ্ট ছোট একটা স্থান, বা এখানে একটা অবস্থান বোঝাচ্ছে, ছোট একটা অবস্থান। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে।
আমি এখানে হচ্ছে অ্যাট এর জায়গায় টু লিখে দিয়েছি, এখানে হচ্ছে অ্যাট হবে। এরপরে সেকেন্ড হচ্ছে আমাদের কোনো ব্যক্তি যে স্থানে কাজ বা পড়াশোনা করে সে স্থানটিকে বোঝাতে অ্যাট বসে। কোনো ব্যক্তি যে স্থানে কাজ বা পড়াশোনা করে সে স্থানটিকে বোঝাতে, তার মানে যে কোনো আমরা যেসব জায়গায় কাজ করতেছি, বিভিন্ন অফিসের নাম হতে পারে, বিভিন্ন কোম্পানির নাম হতে পারে, তারপরে হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ভার্সিটি হতে পারে, তাহলে সেগুলোর আগে কি বসে? অ্যাট বসে। সেগুলোর আগে কি বসে? অ্যাট বসে। নাজমুল ইজ অ্যাট দ্য ব্যাংক নাও। নাজমুল ইজ অ্যাট দ্য ব্যাংক নাও। তাহলে এখানে কি হচ্ছে? একটা কাজের জন্য যাওয়া হয়েছে না? তাহলে এখানে একটা স্থান বোঝানো হয়েছে। তাহলে এটা কি হলো? অ্যাট। এরপরে হচ্ছে শি ইজ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, তার মানে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আমাদের পড়াশোনার জায়গাটা বোঝানো হচ্ছে। তাহলে এখানেও কি হলো? অ্যাট ব্যবহৃত হলো। এরপরে হচ্ছে নাম্বার থ্রি, কোনো কিছু যে সময় ঘটে তা প্রকাশ বা নির্দিষ্ট সময় বোঝাতে সময়ের পূর্বে অ্যাট বসে। তার মানে কোনো কিছুর যে সময়, কোন একটা স্পেসিফিক থিং যখন হচ্ছে ঘটবে, যখন অকার করবে, তখন কি হবে? তার সময়ের যে যে সময় থাকবে তার পূর্বে কি বসবে? অ্যাট বসবে। তাহলে আমরা কি করব? তার পূর্বে হচ্ছে অ্যাট ইউজ করব। তাহলে উই লেফট অ্যাট 2 o'clock। তাহলে এখানে একটা টাইম দেওয়া আছে, আর তার আগে হচ্ছে অ্যাট। তারপরে দে ওক অ্যাট ডন। দে ওক অ্যাট ডন, এটা একটা বেলার, যে কোনো একটা আমাদের পুরো দিনের একটা বেলার সময় করে বোঝানো হচ্ছে। তার মানে কি? আমরা যদি এখানে ডনের জায়গায় ডাস্ক ইউজ করতাম, আমরা নুন ইউজ করতাম, আমরা আফটারনুন ইউজ করতাম, আমরা ইভিনিং ইউজ করতাম, আমরা নাইট ইউজ করতাম, সেক্ষেত্রেও কি হতো? অবভিয়াসলি অ্যাট হতো। এরপরে হচ্ছে নাম্বার ফোর, কোনো কেউ কোনো বয়সে সম্পাদন করে আহ, তা প্রকাশ করতে অ্যাড ব্যবহৃত হয়। তার মানে তুমি তোমার যে কোনো একটা বয়স সম্পর্কে তুমি ধারণা দিচ্ছ যে আমার এই বয়সে এটা হয়েছিল, বা এই বয়সে আমি এটা করেছি, তাহলে তখন কি হচ্ছে? আমরা অ্যাট ইউজ করব। এখানে অবশ্যই কারোর বয়স বোঝানোর জন্য না, মানে কোন একটা নির্দিষ্ট বয়সে আমরা কোনো কিছু করেছি কিনা, বা ওইটাই আর কি, যে কোনো একটা সময় একটা তুমি হচ্ছে একটা স্টোরি ক্রিয়েট করেছো, বা কিছুই একটা করলা, সেই সেই সময় কি হবে? আমাদের ওখানে বয়সের আগে কি হবে? অ্যাট হবে। যেরকম আমরা দেখতে পাচ্ছি, শি গট ম্যারিড অ্যাট 25। শি গট ম্যারিড অ্যাট 25। এরপরে হচ্ছে হি লেফট স্কুল অ্যাট দ্য এজ অফ 16। হি লেফট স্কুল অ্যাট দ্য এজ অফ 16। তাহলে কি হচ্ছে? হচ্ছে এখানে যে বয়সগুলো বোঝানো হলো, এই বয়সগুলাতে আমরা কিন্তু শুধুমাত্র বয়সটাকে গ্লোরিফাই করি নাই, এখানে একটা কাজ হচ্ছে, একটা কিছু থাকতেছে। যেমন শি গট ম্যারিড, তার কি হয়েছিল? বিয়ে হয়েছিল। সো দেয়ার্স এ স্টোরি, রাইট? তারপর হি লেফট স্কুল, সে কি করেছিল? স্কুল থেকে চলে গিয়েছিল, সে পড়াশোনা রেখে দিয়েছিল, রাইট? তাহলে তখন কি হয়েছিল? একটা কাজ সম্পাদন হয়েছে। তো যেই সময়টাতে সম্পাদন হয়েছে, এই সময়টার আগে আমরা কি ইউজ করলাম? আমরা অ্যাট ইউজ করলাম। এরপরে হচ্ছে মূল্য বা হার বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। মূল্য বা হার যেমন হচ্ছে কোনো কিছুর প্রাইস। সুগার সেলস অ্যাট টাকা 65 per কেজি। সুগার সেলস অ্যাট টাকা 65 per কেজি। তাহলে এখানে কি হলো? আমাদের যে কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে একটা প্রাইস, রাইট? সুগার প্রাইস আছে, তাহলে সেখানে কি হইলো? আমাদের অ্যাট ব্যবহার করা হয়েছে। এরপরে অ্যাবাউট এর ব্যবহার, কোনো কিছু সম্পর্কে বলতে বা করতে অ্যাবাউট ব্যবহার করা হয়। যেমন দিস ইজ আ বুক অ্যাবাউট হিউম্যান মাইন্ড অ্যান্ড মেন্টালিটি। দিস ইজ আ বুক অ্যাবাউট হিউম্যান মাইন্ড অ্যান্ড মেন্টালিটি। তাহলে আমরা এখানে কি সম্পর্কে বলছি? এই বইটা সম্পর্কে বলছি। তাহলে যখন কোনো কিছু সম্পর্কে বলা হচ্ছে, তখন কি হচ্ছে? আমাদের অ্যাবাউট ব্যবহার করা হচ্ছে। তাহলে দিস ইজ আ বুক, এখানে বইটা সম্পর্কে বলা হচ্ছে অ্যাবাউট হিউম্যান মাইন্ড অ্যান্ড মেন্টালিটি, তাহলে এখানে অ্যাবাউট ইউজ করতে হবে। তারপরে টেল মি অ্যাবাউট দিস। টেল মি অ্যাবাউট দিস, আমাকে এটা সম্পর্কে বলো। তাহলে এখানে কি হলো? অ্যাবাউট ইউজ হলো। এরপরে প্রায় অর্থে অ্যাবাউট ব্যবহার করা হয়। আমরা ম্যাক্সিমাম টাইম প্রায় অর্থে অফেন ইউজ করে থাকি, এটাকে কেউ অফটেন বলো, কেউ অফেন বলো। তো প্রায় অর্থ প্রকাশ করতে আমরা অ্যাবাউট এর অফেনের জায়গায় কি ইউজ করতে পারি? অ্যাবাউট ইউজ করতে পারি। তাহলে দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট। দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট, তার মানে কি হচ্ছে? ট্রেনটা ছাড়বে, ছাড়ার সময় হয়ে এলো, এটা বোঝানোর জন্য অ্যাবাউট ইউজ করা হয়েছে। তারপরে দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই।
তার মানে মানুষটি মারা যাওয়ার পথে, তার মানে সে মারা যাচ্ছে বা এরকম একটা সিচুয়েশন বোঝাচ্ছে, প্রায় মারাই গেল, এরকমই একটা সিচুয়েশন, রাইট? এটা বোঝানোর জন্য কি হলো, অ্যাবাউট ইউজ করতে হয়েছে। এরপরে হচ্ছে আমরা কি দিব, অ্যাবোভ। অ্যাবোভ এর ব্যবহার আমরা একটু আগে বলেছিলাম, কি হবে, একটু বেশি উপরে হইলে তখন আমরা অ্যাবোভ ব্যবহার করব, যেটা আমরা প্রথম রুলটাই দেখতে পাচ্ছি। কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় উচ্চতর স্থান বা অবস্থান নির্দেশ করতে। সি আই টোল্ড ইউ, এই সারফেস থেকে এত উপরে, এটা বোঝানোর জন্য কি হবে, above ব্যবহার করতে হবে। The water came above our knees, the water came above our knees। এরপরে হচ্ছে we were flying above the clouds, we were flying above the clouds। এরপরে সংখ্যায় বেশি কোনো ব্যক্তি বস্তুর স্তর বা বয়সের তুলনা বোঝাতে above ব্যবহৃত হয়। সংখ্যায় বেশি কোনো ব্যক্তি বস্তুর স্তর বা বয়সের তুলনা বোঝাতে above ব্যবহৃত হয়। এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। উম, তুলনা কখন হয়, যখন দুইটা জিনিসের মধ্যে হচ্ছে আমরা কম্পেয়ার করি, যে এটা ভালো না ওটা ভালো, এটা খারাপ নাকি এটা খারাপ, কোনটা বেশি দেওয়া আছে কোনটা কম দেওয়া আছে, এটা বোঝানোর জন্য, কোনটার গুণ বেশি ভালো কোনটার গুণ বেশি তেমন একটা ভালো না, তখন কি হয়, আমরা কি করি, হচ্ছে মানে সংখ্যার যে তুলনা যেগুলো আনি তখন কি করব, আমরা অ্যাবোভ ব্যবহার করব। ফর এক্সাম্পল, টেম্পারেচার হ্যাভ বিন অ্যাবোভ এভারেজ, টেম্পারেচার হ্যাভ বিন অ্যাবভ এভারেজ। তাহলে এখানে একটা কি হচ্ছে, সংখ্যার তুলনা করা হচ্ছে না, এখানে একটা লেভেল বোঝানো হচ্ছে, যে এভারেজের তুলনায় হচ্ছে বেড়ে গিয়েছে টেম্পারেচার। এরপরে কি, উই ক্যান নট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবভ দ্য এজ অফ 10, উই ক্যান নট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবভ দ্য এজ অফ 10। এর মানে কি, আমরা হচ্ছে 10 বছরের বেশি যে বাচ্চা তাদেরকে অ্যাকসেপ্ট করব না। তাহলে এখানেও কি হলো, একটা সংখ্যার বা বয়সের তুলনা করা হলো, তখন এটা কি হয়ে যাচ্ছে, অ্যাবভ হয়ে যাচ্ছে। এরপরে নাম্বার 3, নিশ্চিন্তভাবে কোনো কিছুর উদ্দেশ্য বা বেশি অর্থে অ্যাবভ ব্যবহার করা হয়। হি ইজ অ্যাবভ অল সাসপিশন, হি ইজ অ্যাবভ অল সাসপিশন। এরপর হচ্ছে আই ভ্যালু ক্যারেক্টার অ্যাবভ অল। তাহলে এটা কি বোঝানো হচ্ছে, বেশি। সি, ফার্স্টেই আসবে কি, অ্যাবভ কখন আসবে, যখন বেশি, উচ্চ, তুলনামূলক বেশি এরকম টাইপের যেগুলো আসবে তখনই কি হয়ে যাবে, অ্যাবভ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি অ্যাবভ কিভাবে ব্যবহার হয়েছে। তারপরে যদি অ্যাবভ নিয়ে তোমাদের সমস্যা থেকে থাকে বা অন্যান্য যে কোনো টপিক যেটাই হোক সেটা নিয়ে যদি তোমাদের সমস্যা থেকে থাকে, তাহলে ফিল ফ্রি টু নক আস। এরপরে আমরা জানবো হচ্ছে এগেনস্ট এর ব্যবহার। কোনো ব্যক্তি বা বস্তুর বিরোধিতা করতে এগেনস্ট ব্যবহৃত হয়। আমরা সবাই জানি এগেনস্ট কখন ব্যবহার করা হয়, যখন কোনো কিছুর বিরোধিতা করা হয়, রাইট? তাহলে কি হবে, উই ক্যান প্লে এগেনস্ট দ্য লিগ চ্যাম্পিয়ন নেক্সট উইক। ফার্স্টেই আছে উই ক্যান প্লে এগেনস্ট দ্য লিগ চ্যাম্পিয়ন্স নেক্সট উইক। তাহলে আমরা যদি এখানে দেখি কি বলেছে, কাদের বিরুদ্ধে, হচ্ছে ওই যে এগেনস্ট দ্য লিগ চ্যাম্পিয়ন, তাই না? একটা টিমের বিরুদ্ধে তুমি খেলতে পারবে। এরপরে হচ্ছে উই ওয়ার রোয়িং এগেনস্ট কারেন্ট, উই ওয়ার রোয়িং এগেনস্ট কারেন্ট। এখানে হচ্ছে কারেন্ট যেটা স্রোতের এগেনস্ট করা হচ্ছে, আমরা এগেনস্টে কথা বলছি। তাহলে এখানে বস্তু, কোনো ব্যক্তি বা বস্তুর বিরোধিতা করা হচ্ছে, তাহলে ব্যক্তি বা বস্তুর বিরোধিতা করা হলে কি ব্যবহার করা হবে, এগেনস্ট ব্যবহার করা হবে। এরপরে সেকেন্ড আমাদের রুল যেটা, কোনো ব্যক্তি বা বস্তুর স্পর্শ করে এমন অর্থে কিংবা কাছাকাছি অর্থে এগেনস্ট ব্যবহৃত হয়। তার মানে যখন কোনো কিছু কোনো কিছুর সাথে স্পর্শ করে লেগে আছে, তখন সেটাকে কি বলে, এভাবে লেগে থাকতে পারে এভাবে লেগে থাকতে পারে, তখন সেগুলাকে কি বলে, পাশাপাশি একসাথে স্পর্শ করে থাকা, রাইট? তখন আমরা এই জিনিসটাকে ইংলিশে আমরা যখন কোনো সেন্টেন্সে রূপান্তরিত করব তখন সেটা হয়ে যাবে এগেনস্ট। তাহলে পুট দ্য পিয়ানো এগেনস্ট দ্য ওয়াল, পুট দ্য পিয়ানো এগেনস্ট দ্য ওয়াল, তাহলে পিয়ানোটা এগেনস্ট দ্য ওয়াল মানে ওয়ালের সাথে স্পর্শ করে লাগানো হবে, রাইট? দ্য রেইন বিট এগেনস্ট দ্য উইন্ডোজ, তাহলে এখানেও কি হচ্ছে, এগেনস্ট এর ব্যবহার হচ্ছে, কারণ এটা একটা একে অপরের সাথে স্পর্শ করে বা কাছাকাছি থাকছে। এরপরে আমরা আফটারের ব্যবহার শিখবো। ফার্স্ট অফ অল আমরা সবাই জানি আফটার মানে কি, পরে। সো একটা বেসিক রুল হচ্ছে, কোনো কাজ সম্পাদনের পর বোঝানোর জন্য আমরা কি করি, আফটার ইউজ করি। কোনো কাজ সম্পাদনের পরে বোঝানোর জন্য আমরা আফটার ইউজ করি। ফার্স্টে হচ্ছে উই শ্যাল লিভ আফটার লাঞ্চ, তারপর হচ্ছে লেটস মিট দেম ডে আফটার টুমরো। এই দুটা খুবই 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 ইজি।
তাহলে কি হলো, এটা খুবই ইজি এবং বেসিক একটা রুল। কোনো কাজ সম্পাদনের পর বোঝানোর জন্য, যে কাজটা এখন সম্পাদন হয়েছে এর পরে, এটার জন্য আমরা কি করছি, আফটার ইউজ করছি। এরপরে নাম্বার টু, অতীত সময়কে নির্দেশ করতে, অতীত সময়কে নির্দেশ করতে আফটার ব্যবহার করা হয়, আর ভবিষ্যৎ সময়কে নির্দেশ করতে ইন ব্যবহার করা হয়। তাহলে কি হবে, অতীত সময়কে নির্দেশ করতে আফটার ব্যবহার করা হয়, আর হচ্ছে ভবিষ্যৎ সময়কে নির্দেশ করার জন্য ইন ব্যবহার করা হয়। তাহলে হি ডাইড আফটার আ ফিউ ডেজ, সে কিছুদিন পরেই মারা গিয়েছিল। তাহলে এখানে কি হচ্ছে, পাস্ট ব্যবহার করা হয়েছে, একটা পাস্টের একটা হচ্ছে সেন্টেন্স ইউজ করা হচ্ছে, হি ডাইড আফটার ফিউ ডেজ। তাহলে এটাকে পাস্ট নির্দেশ করা হচ্ছে, তাহলে পাস্টের সময় আমরা কি লিখবো, আফটার। আর হচ্ছে ফিউচারের জন্য আমরা কি লিখবো, হি উইল ডাই ইন আ ফিউ ডেজ, সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। তাহলে এখানে কি হচ্ছে, ফিউচার কে হচ্ছে ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে এখন কি হবে, এখানে ইন হবে। নাম্বার থ্রি, গুরুত্বের দিক থেকে কিংবা ক্রমের দিক থেকে কোনো ব্যক্তি বা বস্তু অনুগামী হওয়া অর্থে আফটার ব্যবহৃত হয়। অনুগামী বলতে পিছিয়ে থাকা, বা আমি তোমার পরে বা তুমি আমার পরে আছো, এরকম একটা সিচুয়েশন বোঝানোর জন্য কি হবে, আফটার ইউজ করতে হবে। যেমন, your name comes after mine in the list, your name comes after mine in the list। এরপরে, he is the talent after Richard, he is the talent after Richard। তাহলে এই দুইটাতেই কিন্তু বলেছে যে, ফার্স্ট এটাতে বলেছে আমার নামের পরে তোমার নাম আসে। তাহলে কি হলো, তাহলে তুমি আমার থেকে অনুগামী অবস্থায় আছো, বা ক্রমে তুমি আমার থেকে অনুগামী অবস্থাতে রয়েছো, সেই জন্য সেটা বোঝানোর জন্য কি হলো, আমাদের আফটার ইউজ করছে। এরপরে, হি ইজ দ্য ট্যালেন্ট আফটার রিচার্ড, মানে রিচার্ডের পরে সে হচ্ছে ট্যালেন্টেড পার্সন, রাইট। তাহলে এখানে কি হলো, আফটার ইউজ হয়েছে কেন, কারণ এখানেও অনুগামী বোঝানো হয়েছে। এরপরে আমরা অ্যামং এর ব্যবহার দেখব। অ্যামং আমরা কখন ইউজ করি, যখন অনেকগুলা জিনিসের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থ বোঝায়, তখন হচ্ছে অ্যামং ইউজ করতে হয়। যেমন ফার্স্ট রুল হচ্ছে আমাদের, অনেকের মাঝে কোনো কিছু ভাগ করে দেওয়া অর্থে অ্যামং ব্যবহৃত হয়। ওকে, তার মানে অনেকগুলার মধ্যে যখন ভাগ করে দেওয়া হবে। আমরা একটু এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো। দে ডিভাইডেড দ্য মানি অ্যামং দ্য চিলড্রেন, দে ডিভাইডেড দ্য মানি অ্যামং দ্য চিলড্রেন। তার মানে অনেকগুলো চিলড্রেনের মধ্যে কি হয়েছে, টাকাটা ভাগ করে দেওয়া হয়েছে। এরপরে, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস অ্যামং দ্য উইনার্স, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস অ্যামং দ্য উইনার্স। তো এখানে কি হলো, অনেকগুলো উইনারের মধ্যে কি হচ্ছে, প্রাইজ ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, এই জন্য এখানে কি হয়েছে, অ্যামং। এরপরে, কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে পরিবেষ্টিত হওয়া, বা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাইতে, তুমি কোনো একটা ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি থাকো, তাহলে তখন কি হয়ে যাবে, অ্যামং ব্যবহার হবে। যেরকম এখানে দেওয়া আছে, নাম্বার ওয়ান, দেয়ার ওয়াজ আ হাউস অ্যামং দ্য ট্রিজ, দেয়ার ওয়াজ আ হাউস অ্যামং দ্য ট্রিজ, দে স্ট্রোলড অ্যামং দ্য ক্রাউডস, দে স্ট্রোলড অ্যামং দ্য ক্রাউডস। তাহলে কি হচ্ছে, দেয়ার ওয়াজ আ হাউস অ্যামং দ্য ট্রিজ, মানে অনেকগুলা জিনিসের মধ্যে, অনেকগুলা গাছের মধ্যে একটা বাসা আছে, তাই না। তাহলে ওইখানে কি হলো, অনেকগুলো জিনিসের মধ্যে বোঝানো হচ্ছে, এই কারণে আমাদের অ্যামং ইউজ করা হলো। এরপরে হচ্ছে দে স্ট্রোল অ্যামং দ্য ক্রাউডস, অনেকগুলো ক্রাউডস মানে ক্রাউডস এর মধ্যে আছো, তাহলে কি হলো, এখানেও হচ্ছে অ্যামং ইউজ করা হবে। এরপরে অ্যাক্রোস এর ব্যবহার আমরা সবাই জানি। অ্যাক্রোস মানে কি, পার হওয়া, তাই না, কোনো কিছু আড়াআড়ি ভাবে পার হওয়া। ধরো, দিস ইজ আর রোড, পার হওয়া বলতে এই যে তুমি রাস্তা দিয়ে হাঁটছো, এদিক থেকে এদিক থেকে যাচ্ছো, এটা না। পার হওয়া মিন্স এই পাশ থেকে আড়াআড়ি ভাবে যে আমরা রাস্তা পার হই, সেইটা। তাহলে এই রাস্তা এইভাবে পার হওয়া বোঝালে তখন আমরা কি লিখবো, অ্যাক্রস। বস্তুর এক প্রান্ত থেকে অপর প্রান্ত বা আড়াআড়ি ভাবে পার হওয়া বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হয়। এই যে বস্তুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বা আড়াআড়ি ভাবে পার হওয়া বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা হয়। যেমন, হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, হি ওয়াকড অ্যাক্রস দ্য ফিল্ড, আমরা কোনো ফিল্ডের মাঝখান দিয়ে আড়াআড়ি ভাবে যাওয়া। এরপরে, হি সোয়াম, সোয়াম অ্যাক্রস দ্য রিভার, হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার। তাহলে কি হলো, সে হচ্ছে নদী পারাপার হলো, তাই না। এরপর আমরা দেখব বিফোর এর ব্যবহার। আমরা সবাই জানি বিফোর মানে কি, উই অল নো দ্যাট, রাইট। আমাদের বিফোর মানে হচ্ছে
আগে। তাহলে আফটারের সময় যেরকম একটা রুলস ছিল আমরা সবাই জানি বেসিক, এখানেও তাই। বিফোরের যে একটা আছে সেটাই হবে, বিফোর অর্থ আগে। তো কোনো ওয়ার্ডের আগে বোঝাইতে, কোনো সেন্টেন্সে যদি আগে অর্থ বোঝায় তখন কি হবে, বিফোর ইউজ করতে হবে, যেটা আমরা ফার্স্ট রুলেই দেখতে পাচ্ছি। আগে বা পূর্বে বোঝাতে বিফোর ব্যবহৃত হয়, আগে বা পূর্বে বোঝাতে বিফোর ব্যবহৃত হয়। নাম্বার ওয়ান, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অনেক অনেক ফেমাস একটা লাইন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তার মানে কি, ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেল। এরপরে সেকেন্ড যেটা আমাদের সেটা কি, দ্য ইয়ার বিফোর লাস্ট হি ওন আ গোল্ড মেডেল। তার মানে এই বছরের আগের বছর সে কি হয়েছিল, একটা গোল্ড মেডেল জিতেছিল। তাহলে এখানে কি বোঝাচ্ছে, আগে বা পূর্বে বোঝানো হচ্ছে। এরপরে নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝানে আমরা কি করব, বিফোর ব্যবহার করব। হি ডিড নট গেট ব্যাক বিফোর 4 o'clock। হি ডিড নট গেট ব্যাক বিফোর 4 o'clock। তাহলে একটা সময় বোঝানো হচ্ছে। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা এর আগে কি ব্যবহার করেছিলাম, অ্যাট, সেটা ছিল ছোট একটা স্থান বোঝানোর জন্য। আর এখন কি হচ্ছে, নির্দিষ্ট সময় হচ্ছে পয়েন্ট অফ টাইম, যেটা একটা স্পেসিফিক টাইম থাকবে, তখন তার আগে কি হবে, বিফোর হবে। এখানে আবার আরেকটা, যেটা আগেরটা আমরা ফার্স্টে যেটা পড়েছিলাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এরপরে নাম্বার থ্রি, কোনো ব্যক্তি বা বস্তুর সম্মুখে বোঝাতে বিফোর ব্যবহার করা হয়। তার মানে কি, সামনে থাকবে এরকম। দে নেল্ট বিফোর দ্য থ্রোন। দে নেল্ট বিফোর দ্য থ্রোন। এরপরে শি অ্যাপিয়ার্ড বিফোর দ্য জাজ। শি অ্যাপিয়ার্ড বিফোর দ্য জাজ। তার মানে কি, তুমি জাজের সম্মুখে আসছো। আরেকটা কি, থ্রোনের সামনে। তাহলে এগুলো কি হচ্ছে, আমাদেরকে সম্মুখ বোঝানো হচ্ছে। তাহলে আমরা যখন সম্মুখ বোঝাবো তখন কি হবে, বিফোর হবে। এরপরে শিখবো আমরা বাহাইন্ড বা বিহাইন্ড, যেটাই বলো সেটার ব্যবহার। ফার্স্টে আমাদের রুল হচ্ছে, কোনো ব্যক্তি বা বস্তুর পশ্চাতে বা পেছনে বোঝাতে আমরা বাহাইন্ড ইউজ করি। কোনো ব্যক্তি বা বস্তুর পশ্চাৎ বা পেছনে বোঝানোর জন্য আমরা কি করি, বিহাইন্ড। দ্য ব্যাকগ্রাউন্ড ইজ বিহাইন্ড দ্য টিচার। দ্য ব্যাকগ্রাউন্ড ইজ বিহাইন্ড দ্য টিচার। তারপরে হচ্ছে স্টে ক্লোজ বিহাইন্ড মি। স্টে ক্লোজ বিহাইন্ড মি। তাহলে কি বোঝাচ্ছে এখানে, ব্ল্যাকবোর্ড কোথায় আছে, টিচারের পেছনে আছে। আর স্টে ক্লোজ বিহাইন্ড মি মানে আমার ক্লোজেই থাকো বাট আমার পেছনে। তাহলে এগুলাতে আমরা কি ইউজ করব, বিহাইন্ড ইউজ করব। এরপরে হচ্ছে বিটুইন এর ব্যবহার। আমরা বিটুইন এর ব্যবহারে প্রথমত বলে রাখি, বিটুইন আমরা কখন ইউজ করি, যখন দুইটা জিনিসের মধ্যে আমরা পার্থক্য করি, বা দুইটা জিনিসের মধ্যে আমরা যখন তুলনা করি, তখন আমরা বিটুইন ইউজ করি। তাহলে ফার্স্ট রুল যেটা হচ্ছে, দুইটা জিনিসের মধ্যে বোঝাইতে বিটুইন ইউজ করব, যেটা আমরা বেসিক একটা মাত্রই বললাম, দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস। দ্য র্যাট ইজ বিটুইন দ্য ক্যাটস। এরপরে সুইজারল্যান্ড লাইজ বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইটালি। তাহলে দেখছো এখানে কিন্তু দুইটা ক্যাটের কথা বলছে, তারপর অস্ট্রেলিয়া ইটালির কথা বলেছে। তার মানে কি, দুইটা দুইটার মতোই। যখন বিটুইন হবে তখন কি হবে, দুইটা জিনিসের মধ্যে আমাদেরকে মানে কম্পেয়ার করা হবে, বা দুইটা জিনিসের মধ্যে বোঝাবে। তাহলে সুইজারল্যান্ড লাইজ বিটুইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইটালি। এরপরে যে সময় 2 দিন, বছর বা ঘটনাকে পৃথক করে থাকে তাকে হচ্ছে বিটুইন ব্যবহার করা হয়। তার মানে যে সেন্টেন্সে আমাকে দুইটা সময় বা হচ্ছে তোমাকে একটা বছর বা ঘটনাকে হচ্ছে পৃথক করতেছে, তোমাকে সময় দ্বারা আর কি বোঝানো হচ্ছে, তখন সেগুলোতে কি হবে, বিটুইন ইউজ হবে। তাহলে ফার্স্ট আমাদের আছে কি, নাম্বার ওয়ান, ইট ইজ চিপার বিটুইন 6 p.m. এখানে পিএম হবে, পিএম অ্যান্ড 8 a.m. ইট ইজ চিপার বিটুইন 6 p.m. অ্যান্ড 8 a.m. তার মানে 6 p.m. থেকে 8 a.m. এর মধ্যে তুমি কি পাবে, কিভাবে পাবা, সস্তাতে পাবা। তাহলে একটা তোমাকে টাইম বলে দেওয়া হলো না, তাহলে দুইটা সময়ের মধ্যে যেহেতু বলে দেওয়া হয়েছে তখন এখানে কি হলো, বিটুইন। এরপরে ডোন্ট ইট বিটুইন মিলস। ডোন্ট ইট বিটুইন মিলস। তাহলে এখানে খাবার সময়ের কথা বলা হচ্ছে, যেহেতু সময় নির্দেশ করা হয়েছে এই জন্য এখানে কি হয়েছে, বিটুইন ইউজ করা হয়েছে। এরপর আমরা দেখবো বিলো এর ব্যবহার। বিলয়ের ব্যবহারের ফার্স্টের যে রুলসটা হবে আমাদের, সেটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় নিচু স্তরে বা অবস্থানে থাকা অর্থে বিলো ব্যবহার করা হয়। যে কোনো সারফেস থেকে একটু নিচে থাকলে তখন আমরা কি লিখবো, বিলো। হি ডাইভড বিলো দ্য সারফেস
অফ ওয়াটার, তার মানে কি এটা যদি ওয়াটারের সারফেস হয় তাহলে ডাইভ সে কি করেছে? ডাইভ করেছে। তাহলে এখানে কি আছে? সারফেসের নিচে আছে, তখন কি হলো? বিলো হয়ে যাবে। হি ডাইভড বিলো দ্য সারফেস অফ দ্য ওয়াটার। এরপরে প্লিজ ডু নট রাইট বিলো দিস লাইন, প্লিজ ডু নট রাইট বিলো দিস লাইন, তার মানে লাইনের নিচে লিখবে না। এখান থেকে লেখা যেরকম বোঝানো হয় তখন হচ্ছে আর কি বিলো ইউজ করতে হবে। এরপরে কোনো ব্যক্তি বা বস্তু থেকে নিম্নমানের বা কম পরিমাণের বোঝাতে বিলো ব্যবহৃত হয়। তাহলে কি হচ্ছে এখানে আমাদেরকে আরেকটা কম্পারিজন টাইপ একটা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বিলো ইউজ করতে পারি যখন নিম্নমান বা কম পরিমাণ বোঝানো হবে তখন। তাহলে এক্ষেত্রে কি হয়? দ্য টেম্পারেচার রিমেইন্ড বিলো ফ্রিজিং অল ডে। The temperature remained below freezing all day. এরপরে he work was well below average for the class. তাহলে ফার্স্টে টেম্পারেচারটা কি ছিল? ফ্রিজিং এ ছিল, তার মানে কি নিচের দিকে ছিল, এই জন্য বিলো ইউজ করা হয়েছে। আর এখানে হিজ ওয়ার্ক ওয়াজ ওয়েল বিলো এভারেজ ফর দ্য ক্লাস, মানে ক্লাস অনুযায়ী তার কাজটা কি ছিল? বিলো এভারেজ ছিল। তাহলে সেক্ষেত্রে কি হলো? বিলো ইউজ করা হয়েছে। এরপরে বাই এর ব্যবহার। বাই হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝালে বাই ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝালে বাই ইউজ করতে হয়, যেটা আমরা ওই যে ডায়াগ্রামে পড়েছিলাম, তোমাদের সবার মনে রাখার কথা। আহ কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝালে বাই ইউজ হবে। নাম্বার ওয়ান, দ্য টেলিফোন ইজ বাই দ্য উইন্ডো। দ্য টেলিফোন ইজ বাই দ্য উইন্ডো, তার মানে কি টেলিফোনটা কোথায় আছে? জানালার পাশে। এরপরে কাম অ্যান্ড সিট বাই মি, তার মানে এসো এবং আমার পাশে বসো। তাহলে কাম অ্যান্ড সিট বাই মি। এরপরে দ্বারা দিয়া কর্তৃক অর্থে প্যাসিভ ভয়েসের শেষে সাধারণত বাই ব্যবহৃত হয়। দ্বারা দিয়া কর্তৃক অর্থে প্যাসিভ ভয়েসের শেষে সাধারণত বাই ব্যবহৃত হয়। The work has been done by her. The work has been done by her. আমরা সবাই জানি, আমরা যারা মোটামুটি ভয়েস চেঞ্জ পারি, এটা খুবই একটা বেসিক রুল, যে আমরা যখন প্যাসিভ করি তখন আমাদের মাস্ট কি ইউজ করতে হয়? বাই ইউজ করতে হয়। তাহলে যখন আমরা দ্বারা দিয়া কর্তৃক অর্থে অর্থাৎ হচ্ছে প্যাসিভ ভয়েসে থাকবো তখন আমরা অবভিয়াসলি বাই ইউজ করব। দ্য ওয়ার্কস হ্যাজ বিন ডান বাই হার, এখানে বাই ইউজ হচ্ছে। আর একটা, দ্য ফ্লোর ওয়াজ ক্লিনড বাই দেম। দ্য ফ্লোর ওয়াজ ক্লিনড বাই দেম। তাহলে এখানে আমরা কি করলাম? বাই ইউজ করলাম। এরপরে আরো কিছু বাইয়ের ব্যবহার আছে। কিভাবে কোনো কাজ সম্পাদিত হয় তা বোঝালে বাই ব্যবহার করতে হবে। এটাও এক ধরনের প্যাসিভ ভয়েসের মধ্যেই পড়ে। তো হচ্ছে যখন আমরা লিখবো কোনো কিছু, কোনো কাজ সম্পাদিত হয়েছে কিভাবে, তার মানে হাউ, যখন কোশ্চেনটা আসবে হাউ দিয়ে তখন কি হবে? বাই ইউজ করতে হবে। যেমন দ্য হাউস ইজ হিটেড বাই গ্যাস। দ্য হাউস ইজ হিটেড বাই গ্যাস। দেন আই উইল কন্ট্যাক্ট ইউ বাই লেটার। I will contact you by letter. নাও নাম্বার ফোর, নির্দিষ্ট সময়ের পূর্বে বা কাছাকাছি সময় বোঝালে বাই ব্যবহার হয়। নির্দিষ্ট সময়ের পূর্বে বা কাছাকাছি সময় বোঝানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব? বাই। ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 o'clock? তাহলে এখানে একটা টাইম বোঝাচ্ছে। তাহলে যখন সময় বোঝানো হচ্ছে তখন আমরা কি ইউজ করব? বাই ইউজ করব। এরপরে হি অট টু হ্যাভ অ্যারাইভড বাই নাও, তার একটা কাছাকাছি সময় বোঝানো হচ্ছে। হি অট টু হ্যাভ অ্যারাইভড বাই নাও, এই সময়ের মধ্যে তো তার এসে যাওয়ার কথা। তাহলে যখন এখানে কাছাকাছি একটা সময়ের কথা বলা হচ্ছে তখন কি হলো? আমরা বাই ইউজ করলাম। এরপরে কোনো কিছু অনুসারে বোঝাতে বাই ইউজ করতে হবে। যেমন হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, কোনো কিছু অনুসারে, তার মানে কি তোমার ঘড়ি অনুযায়ী এখন সময় কত। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তাহলে এখানে একটা অনুসারে বোঝানো হচ্ছে, তখন কি হলো? আমরা বাই ইউজ করতে পারবো। এরপরে কোনো কিছুর পরিমাণ বোঝাতে বাই ব্যবহার করা হয়। কোনো কিছুর পরিমাণ বোঝাতে, দ্য অ্যাপার্টমেন্ট ইজ 30 ফিট বাই 40 ফিট। এরপরে আই নিড এ রুম অফ 10 ফিট বাই 15 ফিট। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? পরিমাণ বোঝানো হলো না? যখন পরিমাণ বোঝানো হচ্ছে তখন কি হলো? বাই ইউজ করা হলো। এরপরে নাম্বার সেভেন, কোনো যাতায়াতের মাধ্যমে, এটা বোঝানোর জন্য বাই ব্যবহার করা হয়। কোনো কিছু যাতায়াতের মাধ্যম, তার মানে তুমি কিসে যাচ্ছ। আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে প্যারাগ্রাফ পড়েছি, আমরা আম, বিভিন্ন কম্পোজিশন পড়েছি, জার্নি বাই বোট, জার্নি বাই বাস। তো এগুলোর ক্ষেত্রে কি হয়? যাতায়াতের মাধ্যম বোঝানো হয় না? তো সেক্ষেত্রে কি হয়? আমরা বাই ইউজ করি। আমরা একটু এক্সাম্পল দেখবো। উই উইল গো টু ঢাকা বাই ল্যান্ড অর বাই বাস। A journey by boat is very charming. A journey by boat is very charming. তাহলে আমরা বাই এর অনেকগুলো ব্যবহার দেখে ফেললাম। এবার আমরা দেখব
ফ্রম এর ব্যবহার। কোনো ব্যক্তি বা বস্তুর যে স্থান থেকে যাত্রা শুরু করে তা বোঝাতে ফ্রম ইউজ করা হয়, যেটা আমি ডায়াগ্রামের শুরুতেই বলেছিলাম। তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর যে স্থান থেকে যাত্রা শুরু করছে সেটা বোঝানোর জন্য কি হয়, ফ্রম ব্যবহার করা হয়। তাহলে ফার্স্ট এক্সাম্পল কি, দ্য ম্যান কেম ফ্রম অ্যাব্রড। দ্য ম্যান কেম ফ্রম অ্যাব্রড। এরপরে, হ্যাজ দ্য ট্রেন ফ্রম কমলাপুর অ্যারাইভড। হ্যাজ দ্য ট্রেন ফ্রম কমলাপুর অ্যারাইভড। তাহলে এখানে কি হচ্ছে, ট্রেন কমলাপুর থেকে এসেছে কিনা সেটা জিজ্ঞাসা করলো। তাহলে এখানে একটা যাত্রা শুরু করার পরিস্থিতি বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হলো, ফ্রম ইউজ করা হলো। এরপরে কোনো ব্যক্তি বা বস্তুর উৎপত্তি বা উৎস বোঝানোর জন্য, কোন একটা বস্তু কোথা থেকে তৈরি হয়েছে বা এটা তৈরির উৎস বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, ফ্রম। যেমন হি ওয়াজ ব্লাইন্ড ফ্রম বার্থ। হি ওয়াজ ব্লাইন্ড ফ্রম বার্থ। তারপরে সেকেন্ড হচ্ছে দ্য কোটেশনস আর ফ্রম শেক্সপিয়ার। দ্য কোটেশনস আর ফ্রম শেক্সপিয়ার। আমরা এই জিনিসগুলা যে সেন্টেন্স গুলা দেখলাম, সেই সেন্টেন্স গুলাতে কি আছে, এই বস্তুগুলার যে উৎপত্তি মানে যে মানুষটা ছিল, সেই মানুষটা কি, তার যে হচ্ছে অন্ধত্ব যেটা, সে অন্ধ, এটা কোথা থেকে, তার বার্থ থেকেই। তাহলে এটার একটা উৎস বা উৎপত্তি বোঝানো হচ্ছে, তখন এটাকে আমরা কি দিয়ে ইউজ করছি, আমরা লিখছি ফ্রম দিয়ে। নাও থার্ড ওয়ান, কোনো বস্তু যে উপকরণে মাধ্যমে তৈরি হয় বা গঠিত হয় তা বোঝাতে ফ্রম ব্যবহার করা হয়। কোনো বস্তু যে উপকরণের মাধ্যমে তৈরি হয় বা গঠিত হয় তা বোঝানোর জন্য কি ইউজ করি, আমরা ফ্রম ইউজ করি। যেমন স্টিল ইজ মেড ফ্রম আয়রন। স্টিল ইজ মেড ফ্রম আয়রন। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, স্টিল কিসের দ্বারা তৈরি বা কোন উপকরণ থেকে তৈরি সেটা বোঝানো হচ্ছে। এই জন্য এখানে কি ইউজ হয়েছে, ফ্রম ইউজ করা হয়েছে। তারপরে দিস ইজ মেড ফ্রম সিমেন্ট। দিস ইজ মেড ফ্রম সিমেন্ট, তার মানে কি সিমেন্ট থেকে তৈরি হয়েছে, এই সিমেন্ট উপকরণের মাধ্যমেই তৈরি হয়েছে। তাহলে এখানে কি হবে, ফ্রম ইউজ করেছি আমরা। এরপরে আমরা ফর এর কিছু ব্যবহার শিখবো। ফর এর মিনিং হচ্ছে জন্য, আমরা সবাই জানি। আর অফ এর মিনিং হচ্ছে র বা এর, কোনো কিছু র বা এর। তাহলে এর ব্যবহার হচ্ছে কোনো কিছু মানে কোনো ব্যক্তি বা বস্তুর জন্য বোঝাতে ফর ব্যবহার করা হয়। যেমন দ্যার ইজ আ লেটার ফর ইউ, তোমার জন্য একটি চিঠি আছে। তাহলে এখানে কি হলো, ফর ইউজ করা হলো। ইট ইজ আ বুক ফর চিলড্রেন, এই বইটা বাচ্চাদের জন্য। তাহলে জন্য এখানেও বোঝানো হচ্ছে, এই জন্য এগুলোতে কি ইউজ করা হচ্ছে, ফর। সেকেন্ড হচ্ছে আমাদের উদ্দেশ্য কিংবা কর্ম বোঝাতে, কোনো কিছুর কোনো একটা কাজের পেছনে যে উদ্দেশ্যগুলো থাকে বা কোনো কিছুর কর্ম বোঝানোর জন্য আমরা ফর ইউজ করতে পারি। যেমন লেটস গো ফর আ ওয়াক। লেটস গো ফর আ ওয়াক। এরপরে, আর ইউ লার্নিং ইংলিশ ফর প্লেজার অর ফর ইউর ওয়ার্ক। তার মানে কি, এখানে উদ্দেশ্য জিজ্ঞাসা করা হয়েছে, তাই না? এখানে উদ্দেশ্যগুলো যেহেতু জিজ্ঞাসা করা হয়েছে, এই জন্য আমরা কি করলাম, এখানে ফর ইউজ করলাম। এরপরে, কারণ বা হেতু বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়। কোনো কিছুর পেছনের কারণ জানার জন্য, এই যে একটু আগে যেটা উদ্দেশ্য, তো ঠিক একইভাবে কোনো কিছুর পেছনের কারণ জানার জন্য আমরা কি ইউজ করব, ফর। দ্য টাউন ইজ ফেমাস ফর দিস প্রোডাক্ট। দ্য টাউন ইজ ফেমাস ফর দিস প্রোডাক্ট। এরপরে, শি গেভ মি আ ওয়াচ ফর মাই বার্থডে। এখানে খুব ক্লিয়ারলি আমাদেরকে রিজন বা বিকজ, যেটা রিজন শো করতেছে। তাহলে এখানে কেন আমরা দিলাম ফর, কারণ এখানে কারণ ইউজ করা হচ্ছে, কোনো একটা কোনো কিছু কেন করা হলো সেটার কারণ করা হচ্ছে, রাইট? এই কারণে আমরা কি দিলাম, ফর দিলাম। এরপরে হচ্ছে নাম্বার ফোর, সময়ের ব্যাপকতা বোঝাতে ফর ব্যবহার করা হয়। সময়ের ব্যাপকতা অর্থ কি, কতদিন সময়, বা আমাদের মেইনলি আর কি ডিউরেশন বোঝানো হয়, যে তুমি কতক্ষণ একটা কাজ করতেছো বা কতক্ষণ ধরে একটা কাজ সম্পন্ন হচ্ছে, সেই সময়টাকে বোঝানোর জন্য আমরা কি ইউজ করব, ফর ইউজ করব। যেমন আই এম গোয়িং অ্যাওয়ে ফর আ ফিউ ডেজ। তারপরে শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। তাহলে কি এখানে সময় বোঝানো হচ্ছে না, এই সময়ের ডিউরেশন গুলো বোঝানো হচ্ছে, এই জন্য এখানে কি হলো, ফর ইউজ করা হচ্ছে। নেক্সট হচ্ছে, নির্দিষ্ট সময়ে কোনো কিছু ঘটার কথা কিংবা আয়োজিত হওয়ার কথা এমন বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়। যে যে এরকম বলতে পারি যে আমরা 5টার দিকে তো আমাদের দেখা করার কথা, তো এই যে কথা, এই সময়টা বোঝানোর জন্য কি হবে, ফর ইউজ করা হবে। যেমন ইউ হ্যাভ টু ফেস অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর May 12th।
আর এটা হচ্ছে উই আর ইনভাইটেড ফর 7:30। তাহলে কি একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে না, একটা স্পেসিফিক টাইম আইডেন্টিফাই করা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে? ফর হবে। এবার আমরা দেখবো ইনের ব্যবহার। ইন মানে কি আমরা সবাই জানি, ইন মানে হচ্ছে মধ্যে। তাহলে এটাই হচ্ছে আমাদের বেসিক ফার্স্ট রুল। ফার্স্টে কি হবে? কোনো বড় স্থান কিংবা এলাকার মধ্যে বোঝাতে ইন ব্যবহার করা হয়, কোনো বড় স্থান বা এলাকার মধ্যে। তোমাদের মনে থাকবে যে আমি যখন একটু আগে ঢাকা এবং বাড্ডার মধ্যে পার্থক্য বোঝাচ্ছিলাম, তখন ঢাকা ছিল হচ্ছে বড় এরিয়া, আর বাড্ডা ছিল হচ্ছে ছোট এরিয়া। তো ছোট যে এরিয়া, এটা বোঝানোর জন্য আমরা কি করি? অ্যাট ইউজ করি। আর এই যে বড় এরিয়াগুলা বোঝানোর জন্য আমরা ইন ইউজ করি। যে কোনো বড় স্থান কিংবা এলাকার মধ্যে বোঝানোর জন্য কি হবে? ইন ব্যবহার করা হবে। বার্ডস লিভস ইন দ্য ট্রিজ। বার্ডস লিভস ইন দ্য ট্রিজ। এরপরে হচ্ছে দ্য কিডস ওয়ার প্লেয়িং ইন দ্য স্ট্রিট, দ্য কিডস ওয়ার প্লেয়িং ইন দ্য স্ট্রিট। এরপরে ভবিষ্যৎ সময়কে নির্দেশ করতে ইন ব্যবহার করা হয়, যেটা আমরা একটু আগেই পড়েছি। আর অতীত সময়কে নির্দেশ করার জন্য আফটার ব্যবহার করা হয়। হি উইল ডাই ইন আ ডেজ, হি হি ডাইড আফটার এ ফিউ ডেজ। তাহলে আমরা বুঝতেই পারছি, এটা যেহেতু আগে পড়িয়েছি, এটা আরেকবার আমি রিপিট করছি না। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে ফিল ফ্রি টু নক আস। ইউ ক্যান কমেন্ট ইন দা কমেন্ট সেকশন, অথবা আমাদের ফেসবুক পেজ, অথবা হোয়াটসঅ্যাপ, অথবা আমাদের টেলিগ্রামে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এরপরে নাম্বার 3, কোনো ব্যক্তি বস্তুর ভেতরে বোঝাতে ইন ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি বস্তুর ভেতরে বোঝাতে ইন ব্যবহার করা হয়। তাহলে হি ইজ ইন দ্য ড্রয়িং রুম, হি ইজ ইন দ্য ড্রয়িং রুম। তারপরে মাদার রোজ ইন হার, মাদার রোজ ইন হার। তাহলে এখানে কি হচ্ছে? ভেতরে বোঝানো হচ্ছে, তাহলে এক্ষেত্রে ইন ব্যবহার করা হয়েছে। এরপরে কাল বা সময় বা মাসের পূর্বে ইন ব্যবহার করা হয়। কাল, সময় বা মাসের পূর্বে ইন ব্যবহার করা হয়। হি ডাইড ইন 2004, he died in 2004। তারপর she will meet you in spring, she will meet you in spring। তাহলে এটা কি হচ্ছে? সময় বোঝানো হচ্ছে, সময়ের পূর্বে। এটা বোঝানোর ক্ষেত্রে কি হয়? ইন ব্যবহার করা হয়। এরপরে কোনো ব্যক্তি বা যে কোনো একটা বস্তু, যে কোনো দুইটার মধ্যে বিদ্যমান যদি কোনো কিছু থাকে, অর্থাৎ নিহিত অর্থ যেগুলো বোঝানো হয়, ওগুলার ক্ষেত্রে আমরা কি করি? ইন ইউজ করি। অর্থাৎ নিহিত অর্থ প্রকাশে আমরা কি ইউজ করি? ইন প্রকাশ করি। যেমন হ্যাপিনেস লাইস ইন দা কন্টেন্টমেন্ট, এই একটা। তারপর হচ্ছে দেয়ার আর মেনি বুকস ইন দা লাইব্রেরি, দেয়ার আর মেনি বুকস ইন দা লাইব্রেরি। তাহলে কি হলো? এখানে হচ্ছে নিহিত অর্থ প্রকাশ করছে, এই জন্য আমরা ইন ইউজ করলাম। এরপরে বাংলা ক্রিয়াপদের যখন সপ্তমী বিভক্তি, যেমন অন্তস্থ, এ, তে, এতে ইত্যাদি থাকে, তখন ইংরেজিতে ভার্বের ক্রিয়াপদের মানে ভার্ব বা ক্রিয়াপদের পূর্বে ইন ব্যবহার করা হয়। আচ্ছা, এটা তোমাদের জন্য একটু হচ্ছে টাফ মনে হতে পারে, কারণ আমরা হচ্ছে বাংলার সাথে ইংলিশ এখানে একটু কম্পেয়ার করছি। আমি তোমাদেরকে একটু ইজিলি বোঝাই, সেটা হচ্ছে হি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন বিল্ডিং আপ এডুকেটেড নেশন। তার মানে কি হচ্ছে? একটা শিক্ষিত জাতি তৈরি করতে কি হলো, সে একটা ইম্পর্টেন্ট ভূমিকা বা হচ্ছে প্রয়োজনীয় ভূমিকা পালন করছে। তাহলে একটা শিক্ষিত জাতি গড়ে তুলতে, গড়ে তুলতে আমরা যখন এটাকে ট্রান্সলেশন করছি, তাহলে কি হচ্ছে? গড়ে তুলতে। তাহলে দেখো তো এখানে বিভক্তিতে সপ্তমী বিভক্তি আসে কিনা? আসছে না। বাংলা ক্রিয়াপদের আমরা যদি এরকম করে দেখি, তাহলে এখানে আমরা যখন ইয়া করি, ট্রান্সলেশন করি, তখন আমাদের হচ্ছে সপ্তমী বিভক্তির এই যে অ, এ, এ, এতে এগুলা আসে। এগুলোর ক্ষেত্রে আমরা কি করব? ইন ব্যবহার করব। এই জন্য আমাদেরকে কি করতে হবে? জাস্ট আমাদের যে সেন্টেন্সটা থাকবে, ওই সেন্টেন্সটার আমরা শুধুমাত্র একটু হচ্ছে ট্রান্সলেশন করে নিব বাংলায়। তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তারপরে ইন ম্যানুফ্যাকচারিং কমার্শিয়াল প্রোডাক্ট উই ইউজ ডিটারজেন্টস। দুইটাই টোটালি সেম কোয়ালিটির। তো এখানে আমরা কি ইউজ করেছি? ইন। এরপর আমরা ইনটু এর ব্যবহার দেখব। ইনটু কি হয়? যখন বাইরে থেকে কোনো ভেতরে স্থানের দিকে কোনো জিনিস প্রবেশ করে বা গতিশীলতা বোঝায়, তখন কি হয়? ইনটু ব্যবহার করা হয়। যখন বাইরে থেকে ভেতরের স্থানের দিকে কোনো কিছুর প্রবেশ বোঝানো হয়, তখন সেখানে কি হয়? গতিশীলতা বোঝানোর জন্য আমরা কি করি? ইনটু ব্যবহার করি।
যেমন কাম ইনটু দ্য হাউস। এরপরে হি ডাইভড ইনটু ওয়াটার। এরপরে অবস্থানের পরিবর্তন বোঝানোর জন্য, অবস্থান যে পরিবর্তন হচ্ছে সেটা বোঝানোর জন্য ইনটু ব্যবহার করা হয়। ওয়াটার টার্নস ইনটু আইস, তাহলে এখানে অবস্থানের পরিবর্তন হচ্ছে না দুইটার, এটার অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে ইনটু। এরপরে দ্য ফ্রুট ক্যান বি মেড ইনটু জ্যাম, তার মানে কি হচ্ছে এখানেও একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে কি হবে ইনটু ইউজ করা হয়েছে। এরপরে অফ, এর, দিকের, দের অর্থে অফ ইউজ করা হয়। ওই যে বলেছিলাম র বা এর, কোনো কিছু ওয়ার্ডের সাথে র বা এর অ্যাড করলে যেটা হয় সেটার মিনিং হচ্ছে অফ। তাহলে মাই ফাদার ওয়াজ আ ম্যান অফ গ্রেট সিম্পাথি, মাই ফাদার ওয়াজ আ গ্রেট ম্যান অফ সিম্পাথি। তারপরে হচ্ছে দ্য নেম অফ মাই মাদার ইজ সালেহা বেগম। আচ্ছা, আমরা যদি এটা ট্রান্সলেশন করি তাহলে কি হয়, আমার মা এর নাম সালেহা বেগম। তাহলে দেখো তো এখানে এর আসছে কিনা, তো এই জন্য এখানে অফ ইউজ করা হয়েছে। আশা করছি তোমাদের জন্য এটা ইজি হচ্ছে বুঝতে। এরপরে সেকেন্ড রুল, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান, গঠন, ধরন, সমন্বয় সাধন বোঝাতে অফ ব্যবহার করা হয়, যেমন দে আর টকিং অ্যাবাউট দ্য ইস্যু অফ হাউজিং। তাহলে এখানে কি অবস্থার ধরন বোঝানো হচ্ছে না। এরপরে দিস দ্য সিটি অফ ডাবলিন, দিস ইজ দ্য সিটি অফ ডাবলিন। তাহলে এই দুইটা কি হচ্ছে, আমাকে যে কোনো একটা অবস্থান বোঝানো হচ্ছে বা গঠন বোঝানো হচ্ছে বা কোনো এক ধরনের সমন্বয় বোঝানো হচ্ছে, তাহলে এখানে কি হলো অফ ইউজ হলো। এরপরে হচ্ছে কোনো কিছু দ্বারা পূর্ণ, এরকম অর্থে আমরা অফ ইউজ করব। পূর্ণ মানে ফুল, তখন আমরা কি ইউজ করি অফ ইউজ করি। তাহলে দিস গ্লাস ইজ ফুল অফ মিল্ক, দিস গ্লাস ইজ ফুল অফ মিল্ক। আর তারপরে হচ্ছে নাউএডেজ দ্য রোডস আর ফুল অফ ট্রাফিক জ্যাম, দ্য রোডস আর ফুল অফ ট্রাফিক জ্যাম। তার মানে কি এখানে ফুল অর্থে বোঝানো হয়েছে। এরপরে আমরা অফের ব্যবহার দেখব। নির্দিষ্ট স্থান থেকে দূরে কিংবা সময়ের ব্যবধান বোঝাতে অফ ব্যবহার করা হয়। নির্দিষ্ট স্থান থেকে দূরে বা সময়ের ব্যবধান বোঝাতে অফ ব্যবহার করা হয়, যেমন আই কল হিম বাট হি র্যান অফ। তারপরে সামার ইজ নট ফার অফ নাও, তাহলে এখানে সময়ের ব্যবধান বোঝানো হচ্ছে বা দূরত্বের ব্যবধান বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করলাম অফ। এরপরে বন্ধ বা কিংবা বাতিল বোঝানোর ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। বন্ধ কিংবা বাতিলের ক্ষেত্রে আমরা কি ইউজ করব অফ। The wedding is off. The electric switch of the fan has been made off. তাহলে এখানে কি বোঝাচ্ছে বন্ধ বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা অফ ইউজ করব। এরপরে আমরা একটু অনের ব্যবহার দেখব। নাম্বার ওয়ান, কোন বস্তুর উপরে অবস্থান বা উপরে নির্ভর বোঝাতে অন ব্যবহৃত হয়। কোন বস্তুর উপরে অবস্থান বা নির্ভর বোঝাতে অন ব্যবহৃত হয়। The ant is on the igloo. Find out the diagram on page 5. তাহলে এখানে কি হচ্ছে উপরে বোঝানো হচ্ছে, এই জন্য অন ব্যবহার করা হয়েছে। এরপরে পরিবহনে আরোহণ করা অর্থে মানে কোনো কিছুর উপরে বসা বা হচ্ছে পরিবহনে, পরিবহন মানে তো জানি আমরা ট্রান্সপোর্ট যেগুলো হয় সেগুলোতে বসলে বা সেগুলোতে আরোহণ করা অর্থে অন ব্যবহার করা হয়, যেমন হি ওয়াজ অন দ্য প্লেন ফ্রম নিউ ইয়র্ক। দেন আই কেম অন মাই বাইক, আই কেম অন বাই, বাইক হবে আই কেম অন বাই বাইক। তারপরে দিন বা তারিখ বোঝাতে অন ব্যবহৃত হয়, দে কেম অন সানডে, আই শ্যাল অফার ইউ দিস অন ইউর বার্থডে। তাহলে এখানে হচ্ছে দিন বা তারিখ বোঝাচ্ছে এই জন্য অন ব্যবহার করা হয়েছে। এরপরে দিক বোঝানোর ক্ষেত্রে অন ব্যবহৃত হয়, হি টার্ন হিজ ব্যাক অন আস, তাহলে দিক বোঝানো হলো। তারপরে দে আর অন দ্য লেফট, এই কারণে এগুলাতে অন ব্যবহার করা হয়েছে কারণ এখানে দিক বুঝিয়েছে। এরপরে কোনো বিষয়ে কোনো সম্পর্ক বোঝাতে অন ব্যবহার করা হয়, আই হ্যাভ স্টার্টেড আ কোর্স অন দ্য কম্পিউটার, I did not like any work on computer programming. তাহলে এখানে কোন একটা বিষয় সম্পর্কে বোঝানো হচ্ছে এই জন্য অন ব্যবহার করা হলো। এরপরে আমরা অন্টোর ব্যবহার দেখব। সাধারণত অভিমুখে বা দিকে বোঝাতে অন্টো ব্যবহার করা হয়, যে কোনো দিকে বোঝানোর জন্য অন্টো ব্যবহার হয়, যেমন মুভ, একটু টাইম নিব। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছিল, আমি খেয়ালই করি নাই। এরপরে কি হবে,
সাধারণত অভিমুখে বা দিকে বোঝাতে অন্টু ব্যবহার করা হয়। মুভ দ্য বুকস অন টু দ্য সেকেন্ড শেলফ। তারপরে শি স্টেপড ডাউন ফ্রম দ্য ট্রেন অন দ্য প্ল্যাটফর্ম। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, অভিমুখে বা দিকে বোঝানো হচ্ছে, এই জন্য এখানে আমরা অন্টু ব্যবহার করব। এরপরে আমাদের হচ্ছে ওভারের ব্যবহার। ওভারের ব্যবহার আমরা শিখেছি বেশি বোঝাতে, মানে আন্ডারের বিপরীত যেটা, আম, একটু বেশি দূরে বোঝাতে আমরা কি করব, ওভার ব্যবহার করব। যেমন হি স্টেড উইথ আস ওভার আ উইক। তারপরে শি ইজ ওভার 20, তার মানে কি উপরে বোঝাচ্ছে বা বেশি বোঝাচ্ছে, তাহলে কি ইউজ করবো, আমরা ওভার ইউজ করব। এরপরে উচ্চতর হলে বা উপরে বোঝাতে আমরা ওভার ব্যবহার করব। উচ্চতরে বা উপরে বোঝাতে আমরা ওভার ব্যবহার করব। হি হেল্ড অ্যান আমব্রেলা ওভার হার হেড। তার মানে কি তার উপরে, তার মাথার উপরে আমব্রেলা ধরছে। তাহলে এখানে উচ্চতর বোঝানো হচ্ছে, এই জন্য এখানে ওভার ব্যবহার করা হলো। এরপরে আ বার্ড ফ্লিউ ওভার আ ট্রি, একটা ট্রি এর উপর দিয়ে উড়ে যাচ্ছে, এই জন্য এখানে ওভার ব্যবহার করা হচ্ছে। এরপর আমরা দেখবো থ্রু এর ব্যবহার। থ্রু বলতে কি ভেদ করে যাওয়া, অতিক্রম করে যাওয়া, পার হয়ে যাওয়া। তাহলে এখানে কি হবে, ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট। আমরা কি দুজন বন্ধু হচ্ছে একটা ফরেস্টের ভেদ করে যাচ্ছিল। এরপরে রিড থ্রু দ্য হোল কোয়েশ্চেন বিফোর স্টার্টিং টু রাইট। রিড থ্রু দ্য হোল কোয়েশ্চেন বিফোর স্টার্টিং টু রাইট। তো সেক্ষেত্রে কি হলো, পুরা কোয়েশ্চেনটা পড়ে নিতে বললো, তার মানে আগে গোড়া কোয়েশ্চেনটা পড়ে নিতে হবে। এরপরে আমরা দেখবো টু এর ব্যবহার। নাম্বার ওয়ান, কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বা অভিমুখে বোঝাতে টু ব্যবহার করা হয়। যেমন আই ওয়াক টু দা অফিস। তার মানে কি হচ্ছে, এখানে দিকে বোঝানো হচ্ছে, এই জন্য টু ব্যবহার করা হয়েছে। সেকেন্ড হচ্ছে ইট ফেল টু দা গ্রাউন্ড। এখানেও একটা অভিমুখে বোঝানোর জন্য এখানে টু ব্যবহার করা হয়েছে। নাম্বার টু, কোনো পরিধির সীমা বা সময়ের ব্যাপ্তি বোঝানোর ক্ষেত্রে টু ব্যবহার করা হয়। কোনো ব্যক্তির পরিধির সীমা বা সময়ের ব্যাপ্তি বোঝানোর জন্য টু ব্যবহার করা হয়েছে। যেমন আই উড সে হি ওয়াজ 25 to 23 years old। এরপরে উই অনলি ওয়ার্ক অন মানডে টু ফ্রাইডে। তাহলে সময়ের ব্যবধান বোঝানো হয়েছে, এই জন্য এগুলাতে টু ব্যবহার করা হলো। এরপরে তুলনা। তুলনার অনুপাতে, তুলনা বা অনুপাতের অধিকার বোঝাতে টু ব্যবহার করা হয়। যেমন আই প্রেফার রিডিং টু রাইটিং। আই প্রেফার রিডিং টু রাইটিং। তাহলে এখানে কি বোঝাচ্ছে, অনুপাতের অগ্রাধিকার বোঝাচ্ছে। এরপরে উই ওন বাই 6 goals to 3। তাহলে এখানে টু ব্যবহার করা হয়েছে, কারণ এখানে অনুপাত বোঝানো হয়েছে। এরপরে মূল ভার্বের পূর্বে টু বসে, যেটাকে আমরা নর্মালি ইউজ করে থাকি। যেমন হচ্ছে হি ওয়ান্টেড টু শাইন ইন লাইফ। তার মানে মূল ভার্বের আগে কি হবে, টু হবে। এরপর আমরা দেখবো আন্ডারের ব্যবহার। আন্ডারের ব্যবহার হচ্ছে কোনো কিছু, কোনো কিছুর ভারে অবনমিত বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। তার মানে দ্য ওয়াল কোলাপসড আন্ডার দ্য স্ট্রেন। তার মানে কি হচ্ছে, এখানে ভারে অবনমিত হয়ে আছে, এই জন্য এখানে আন্ডার ব্যবহার করা হয়েছে। দেন আমরা বলতে পারি আই হ্যাভ বিন ফেলিং আন্ডার স্ট্রেস লেটলি। আই হ্যাভ বিন ফেলিং আন্ডার স্ট্রেস। তার মানে কি হচ্ছে, কোনো কিছুর ভারে অবনমিত আছে, এই জন্য বোঝানোর ক্ষেত্রে আমরা আন্ডার ইউজ করব। এরপরে হচ্ছে আপের ব্যবহার। উচ্চতর অবস্থান বোঝানোর জন্য আমরা আপ ইউজ করে থাকি। যেমন শি ক্লাইম্বড আপ আ টল ট্রি টু পিক আপ এ ম্যাঙ্গো। তার মানে কি হইলো, একটা ম্যাঙ্গো নেওয়ার জন্য হচ্ছে উপরের দিকে উঠতেছে, তাই না, ট্রির উপরের দিকে। তাহলে কি হলো, এখানে আপ ইউজ করা হলো। এরপরে আই টুক হিম আপ ওভার দ্য হিল। এখানে উচ্চতা বোঝানো হচ্ছে, এই কারণে ওভার এখানে আপ ইউজ করা হচ্ছে। দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলো আর লাস্ট কয়েকটা আছে, আমরা সেগুলো একটু ভালো করে পড়ে নিই। আপনের ব্যবহার। অন বা আপন একই অর্থে ব্যবহার করা হয়, এটি সাধারণত উপরে বোঝাতে ব্যবহৃত হয়। যেমন উই ডিপেন্ড আপন ইউ, দে রিলাই আপন মি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আপন ইউজ করা হচ্ছে। এরপরে উইথ এর ব্যবহার। কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি বোঝাতে বা সাথে বোঝাতে উইথ ব্যবহার করা হয়। শি লিভস উইথ হার প্যারেন্টস। আই হ্যাভ এ ক্লায়েন্ট উইথ মি রাইট নাও। তাহলে এখানে কি সাথে বুঝিয়েছে। এরপরে সেকেন্ড রুল, কোনো যন্ত্র বা বস্তুকে নির্দেশ করতে উইথ ব্যবহার করা হয়। ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার। তাহলে এখানে সাথে বোঝানো হচ্ছে কোন একটা বস্তুকে নির্দেশ করে, এজন্য এখানে উইথ ব্যবহার করা হয়েছে। ইট ইজ ট্রিটেড উইথ অ্যাসিড বিফোর বিং অ্যানালাইজড। তাহলে কোথায় উইথ ব্যবহার হলো এখানে,
অ্যাসিডের কথা যেহেতু নির্দেশ করেছে এই জন্য এখানে উইথ ব্যবহার করা হয়েছে। থার্ড হচ্ছে কোনো বিষয় বোঝাতে উইথ ব্যবহার করা হয়, বি কেয়ারফুল উইথ দা গ্লাসেস, এখানে একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে, তো এখানে কি হয়েছে, উইথ উইথ ব্যবহার করা হয়েছে। এরপরে আর ইউ প্লিজড উইথ দ্য রেজাল্ট, এখানেও একটা বিষয় বোঝানো হচ্ছে এই জন্য উইথ ব্যবহার করা হয়েছে। এরপর একই সময়ে একই গতিতে বোঝাতে উইথ ব্যবহার করা হয়, যেমন উইথ এইজ দ্য সিস্টেম উইল ইমপ্রুভ, তার মানে কি সময়ের সাথে সিস্টেমও ইমপ্রুভ করবে। তাহলে এখানে একই সময়ে একই গতি বোঝানো হচ্ছে এই জন্য এখানে উইথ ব্যবহার করা হয়েছে। তারপর উইথ দ্য প্যাসেজ অফ টাইম এভরিথিং চেঞ্জেস, তার মানে কি সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়। এটার জন্যই একই সময় একই গতি, এই যে গতি আর সময়কে বোঝানো হয়েছে ইন্ডিকেট করছে, এই কারণে কি হয়েছে উইথ ব্যবহার করেছি আমরা। এরপরে আমরা উইদাউট এর ব্যবহারটা দেখব। উইদাউট মানে কি, ব্যতীত, তাহলে কি ব্যতীত, বিনা, অর্থ, ছাড়া, এগুলা বোঝানোর জন্য আমাদেরকে উইদাউট ব্যবহার করা হয়, যেমন ডোন্ট গো উইদাউট মি, আমাকে ছাড়া যেও না। তারপরে ক্যান ইউ লিভ উইদাউট হার, তুমি কি তাকে ছাড়া থাকতে পারবে বা বাস করতে পারবে, তখন কি হচ্ছে উইদাউট ব্যবহার করা হচ্ছে। এরপরে উইদিন এর ব্যবহার, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে উইদিন ব্যবহার করা হয়, যেমন ইউ শুড রিসিভ রিপ্লাই উইদিন 7 days, ইউ শুড রিসিভ আ রিপ্লাই উইদিন 7 days, মানে 7 দিনের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝানো হয়েছে এই জন্য এখানে উইদিন ব্যবহার করা হয়েছে। এরপরে কি, আই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার, আমার হচ্ছে কি হবে, 1 ঘন্টার মধ্যেই কাজ করা হয়ে যাবে, হয়ে যাবে। তো এটাই বলা হচ্ছে না যে যখন মানে একটা জিনিস সময়, নির্দিষ্ট একটা সময় উইদিন অ্যান আওয়ার, একটা আওয়ারকে নির্দিষ্ট করে বলা হয়েছে, এই সময়ের মধ্যে যখন বোঝানো হচ্ছে এই জন্য এখানে উইদিন ব্যবহার করা হয়েছে। তো এই ছিল আমাদের আজকে প্রিপোজিশনের রুলস নিয়ে আলোচনা। আশা করছি আমরা অনেকগুলো রুলস শিখতে পেরেছি। এরপরে এগুলা তোমরা একটু দেখবে, তোমরা দেখে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে আবার বোঝাতে হেল্প করবো ইনশাল্লাহ। আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা হচ্ছে প্রিপোজিশনের যে প্রবলেম গুলো থাকে প্রবলেম গুলো সলভ করার, আমরা আমাদের বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবো। আহ, ততক্ষণ পর্যন্ত তোমরা এই রুলস গুলো আর কি প্র্যাকটিস করো, তোমাদের বইগুলো থেকে প্র্যাকটিস করতে থাকো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আমাদের ইমপ্রুভ হবে। ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।